বাংলাদেশের পতিত রাজনৈতিক দল মনে করত তাদের পতন হলে বাংলাদেশ পাকিস্তান হবে। আজকে সেখানে পাকিস্তানের জনগোষ্ঠী বাংলাদেশ হওয়ার জন্য মরণপণ চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করছে? তারা তাদের যে অধিকার, দাবি এবং একটা চাপিয়ে দেওয়া ভোটাধিকারের নামে স্বৈরশাসনের বিরুদ্ধে তারা লড়ছে। তাদের নেতা ইমরান খানকে মুক্ত করার জন্য তারা লড়ছে। এবং শুধু কি পাকিস্তান, যেই পশ্চিমবঙ্গ, যেই ভারত এতদিন পর্যন্ত আমাদের কালচারাল যে হেজিমনি শব্দের অর্থ আপনারা জানেন, মনোজগতে দাসত্ববোধ, যে আমরাই সেরা, বাকি সব গৌণ, আমাদের উপরে হিন্দি ভাষা চাপিয়েছে, হিন্দি গান চাপিয়েছে। ভারত যেভাবে ভাবতে পছন্দ করে বিশ্বকে, বাংলাদেশ যেন সেভাবেই ভাবে, সেই ধরনের একটা ধারণা আমাদের মনোজগতে ঢুকিয়ে রেখেছিল আমাদের পতিত রাষ্ট্রনায়করা, শাসকরা। সেই ভারত এখন বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে উদ্বেলিত। তো যেই বাংলাদেশ আমরা কোনোদিন বিশ্ব পরিমণ্ডলে আমাদেরকে তুলে ধরতে পারিনি, কলকাতার কথাই বললাম যে তাদের চিন্তাভাবনা দিয়ে আমরা সাপ্রেসড হতাম, এখন আমাদের চিন্তাভাবনা তারা ইম্পোর্ট করছে। এবং সেটি নিয়েই আজকের আলোচনা, যে বাংলাদেশের এই জেনারেশন জি সারা বিশ্বের তরুণদেরকে উদ্বেলিত করেছে। কলকাতা জুড়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে রেশ, সেই রেশের প্রেক্ষিতে তারা ফুঁসে উঠেছে। শুধু কলকাতা তো নয়, ভারতের বিভিন্ন শহরে এই দাবানল ছড়িয়ে পড়ছে। সে প্রতিবাদের জন্য রাস্তায় নামছে এবং সেই প্রতিবাদটুকু হচ্ছে মূলত জেন জি, অর্থাৎ জেনারেশন জির তরফ থেকে। নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করেছে, তাদের ইনস্টাগ্রাম ফিডে দেখলাম যে বাংলাদেশের তরুণরা কিভাবে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে, কিভাবে তারা আগামী দেশ নিয়ে ভাবছে, সেটির একটি ছোট্ট বর্ণনা আপনারা দেখতে পারেন। আমি সাউন্ডটা একটু ক্যারিকেচার করছি, বাট আপনারা একটু দেখে নিন বিষয়টা। কিন্তু আমরা সব সংসদকে পরিষ্কার করা হলো, সংসদে যে পরিষ্কার করা হলো, গণভবনে জিনিসপত্র ফেরত দেওয়া হলো। সো উই হ্যাড টু টেক দ্য রেসপন্সিবিলিটি যে এট লিস্ট রাস্তাটা সেফ থাকুক। বিবিসি এই প্রথমবার মতো তারা এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে ভারতীয় মিডিয়াতে যে উন্মাদনা সৃষ্টি করা হয়েছে, মিথ্যার সংবাদ জাল বোনা হয়েছে, সেটিকে তারা ডিবাঙ্ক, অর্থাৎ এইটাকে ভেঙে ফেলে তারা বলছে যে বাংলাদেশের তরুণরা সংখ্যালঘু নির্যাতন করছে না, বরঞ্চ তারা একটা একক দেশ, জাতি রাষ্ট্র করার জন্য কাজ করছে। আমার জীবদ্দশায়, অর্থাৎ আমি যতদিন সাংবাদিকতা করছি, আমি এই ধরনের পজিটিভ স্টোরি খুব কম দেখেছি বাংলাদেশের কে নিয়ে বিশ্ব পরিমণ্ডলে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে জার্নাল, সেখানে তারা বাংলাদেশের জেনারেশন জি কে উল্লেখ করে বলছে যে দ্য স্টুডেন্ট পাওয়ার ফ্রম প্রোটেস্ট টু আ রেভলিউশন। অর্থাৎ এই ধরনের শব্দগুলো নিঃসন্দেহে আমাদের যেসব তরুণ জীবনের ঝুঁকি নিয়ে এবং জীবন উৎসর্গ করে, পঙ্গুত্ব বরণ করে এই রাষ্ট্রকে স্বাধীনতা দিয়েছে, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে, তাদের জন্য খুব অনুপ্রেরণার। এবং সেই অনুপ্রেরণা তারা উপভোগ করছেন প্রতিটি ক্ষণে ক্ষণে। আমি দুটি ছবি দেখলাম, আপনাদের কারো কারো হৃদয় ভেঙে যেতে পারে, কিন্তু এই ছবির মধ্যে নানান রকম ভালোবাসা আছে, ভালো লাগা আছে। এবং আপনার যদি মনে হয় যে আপনার আত্মত্যাগ কতটুকু, আপনি অনেক কিছু করেছেন, এই দুটি ছেলেকে দেখুন। একজন আতিকুল হাসপাতালের বিছানায় শুয়ে আছে, বসে আছে, কি নির্মল তার হাসি। আমি এত চমৎকার হাসি আমার মনে হয় যে সাম্প্রতিক ইতিহাসে আমি আর দেখিনি। সে বলছে যে আমার একটা হাত গেছে, তো কি হয়েছে, আমি পারলে আবার যাব, দেশের প্রয়োজনে আবার যাব, কোনো সমস্যা নাই। দেখুন কত বড় আত্মবিশ্বাস। এই একই রকম মনোভাব প্রকাশ করেছেন হাফেজ, একটা ছেলে। সে বলছে আমি দেশকে ভালোবাসি, আমার একটা হাত চলে গেছে, তো কি হয়েছে, আমি পড়লে আমার দুইটা হাত যাবে, পা যাবে। তার বক্তব্যটা একবার শুনবেন একটু। আবারও যদি পড়ে, ইনশাআল্লাহ এই এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাআল্লাহ। আমার দেশের জনগণ, বাংলাদেশের মানুষ, আমার দেশের আমি নিজে ভালো, এই রাষ্ট্র পরিচালনার মানুষ এই জেনারেশন জি কে যেন না ভুলে, এবং তাদের আজীবন যেন তারা অর্থনৈতিক কষ্ট কিংবা অর্থনৈতিক ভাবনায় তাদের যেন পথ চলতে না হয়। কেননা তাদের যা দেওয়ার তারা সর্বোচ্চ দিয়ে ফেলেছে, তাদের অঙ্গকে দেশের জন্য দান করে ফেলেছে। যারা শহীদ হয়েছে তারা তো হয়েছেই, কিন্তু যারা পঙ্গুত্ব নিয়ে এইভাবে আছেন তাদের ভিতরে বিন্দু পরিমাণ আফসোস নেই অনেকের মধ্যে। আমি দেখলাম মীর মুগ্ধর ভাই মীর মাহবুব,
সে যমজ ভাই মীর মুগ্ধ, নিশ্চয়ই আপনার মনে আছে পানি লাগবে পানি যে ছেলেটি বলছিল, তার আপন যমজ ভাই, সে তার যমজ ভাইকে হারানোর শোককে কাটিয়ে কি করছে সে, আহনাব, যে আহনাবের স্কুলের সহপাঠীরা তার বসার জায়গাটাতে ফুল দিয়ে রেখেছে পরীক্ষার হলে, ওই ছবি এরই মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। সেই আহনাফের দুই ভাইয়ের সাথে ছবি তুলেছেন এবং বলছেন আহনাফ এবং মীর মুগ্ধ দুজন নেই, তারা নিশ্চয়ই একসাথে বসে হাসছে এবং ভাবছে আমরা নেই তো কি হয়েছে, আমাদের ভাইরা একসাথে আছে। আমি দুঃখিত, আমাদের এই নতুন প্রজন্ম তারা যে দেশের দায়িত্বটা বুঝে নিতে সক্ষম হয়েছে, ভুল ত্রুটি থাকবে, কোথাও না কোথাও ভুল ত্রুটি হয় করছে। জেনারেশন জি বলা হয় গ্রেটেস্ট জেনারেশন, অর্থাৎ উন্মুক্ত মহানুভব চিন্তার জেনারেশন। এটাকে আপনারা অন্যভাবেও বলতে পারেন, যেমন 4G, এই যে আমাদের দৈনন্দিন জীবন যেটা আমরা ইন্টারনেট ছাড়া বুঝি না, জেনারেশন জি থেকে জেনারেশন, কিন্তু এর আত্মিক অর্থ হলো যে গ্রেটেস্ট জেনারেশন। এখন এই গ্রেটেস্ট জেনারেশন এই কারণে যে এই এখন ইন্টারনেটের যুগ, আগে ছিল টেলিফোনের যুগ, তার আগে ছিল কম্পিউটারের যুগ, তার আগে ছিল হাতে পত্র লেখার যুগ, এরকম নানান যুগ যদি আপনি ভাব করেন, এটি হলো জেনারেশন জি, 4G জেনারেশন, গুগলের জেনারেশন। তো এই গুগলের জেনারেশন পারে আগামী দিনের বাংলাদেশকে একটা সঠিক ব্র্যান্ডিংটা করতে। এরই মধ্যে যে ব্র্যান্ডিং শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবং বাংলাদেশের জেনারেশন জি কে নিয়ে, দেখুন এখনো ওই যারা দুষ্কৃতকারী তারা সোচ্চার, এখনো ওই গণহত্যার যারা সিম্পাথাইজার অথবা জেনোসাইড এনবেলার, যারা নানানভাবে ইনিয়ে বিনিয়ে সরকারের সাথে ছিল, এর মধ্যে আমাদের সাংস্কৃতিক কর্মী যেমন আমি দেখলাম রোকেয়া প্রাচী, তারপরে বিটিভি পড়ার পরে যারা গেছিল ক্রন্দন করতে, আমাদেরাই চিনবেন যে কারা হচ্ছে গণহত্যার সিম্পাথাইজার, গণহত্যা এনাবেলার, জেনোসাইড এনাবেলার, জেনোসাইড সিম্পাথাইজার। জেনোসাইড এনাবেলার এবং জেনোসাইড সিম্পাথাইজারদের প্রতিনিধি হিসেবে কেউ কেউ বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নেতিবাচক ইমেজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমি নাম ধরেই বলি রোকেয়া প্রাচী, তিনি যেটা করার চেষ্টা করেছেন, তিনি বাংলাদেশের গণমাধ্যম বিদেশি গণমাধ্যমে যে বলছেন যে কিভাবে তাকে বিবস্ত্র করা হচ্ছে, কিভাবে তাকে এই জেনারেশন জি তাকে কলঙ্কিত করছে। আমি আগেই বলেছি, যেটা যদি তার প্রতি এরকম হয়ে থাকে এটা আমি নিন্দা জানাই। মানুষের মত প্রকাশের অধিকার, ভাব প্রকাশের অধিকার এবং যারা সুস্থ চিন্তা করে তাদের চিন্তা করার অধিকার একটা সমাজে থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু সেই চিন্তা যদি হয় গণহত্যাকে সমর্থন, সেই চিন্তা যদি হয় জেনোসাইডকে এনাবেলার হিসেবে সহযোগী, তার প্রতি আমার খুব বেশি সহমর্মিতা নেই এবং তার প্রতি আমার খুব বেশি তাকে ডিফেন্ড করারও কিছু নাই। ওকে প্রাচী একটা জঘন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তিনি বিশ্ব পরিমণ্ডলে আমাদের যে তরুণ প্রজন্ম তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন এবং তার মধ্যে এবং অগ্রগামী হিসেবে ভারতীয় মিডিয়া এগিয়ে এসেছে, এটাই আসবে আমরা জানি, সেটা যোগটা নেই। কিন্তু আজকের যারা সরকার গঠন করেছে, আগামী দিনে যারা সরকার গঠন করবে, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যারা তরুণ নেতৃত্ব আছে, যারা রাজনৈতিক লিডারশিপে আছে, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই 5.5 কোটি তরুণকে নিজেদের আয়ত্তে আনা, এদের মনোজগতে এই রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তার করা, সৃষ্টি করা। সেটা যদি না করা যায় তাহলে এই রাজনৈতিক দলগুলোই, আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, জামাতে ইসলামী বলুন, আর যাদের কথাই বলুন না কেন, তারা যদি এই 4G জেনারেশন, গুগল জেনারেশনকে নিজেদের সাথে কানেক্ট না করতে পারে, তাহলে এদের সিম্পাথি পাবে না, এদের ভোট পাবে না, তাহলে তাদেরকে ওই জোর করে মেকানিজম করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে। তারেক রহমান যেমন একটা খেলা খেলেছেন, একজন কার্টুনিস্টের কার্টুনকে প্রশংসা করে বলেছেন যে আপনি ধরেন আরো কার্টুন আঁকুন, আমি খুব পছন্দ, আপনার কার্টুন আমার খুব পছন্দ। এরপরে সমস্ত কার্টুনিস্টরা নড়ে চড়ে বসেছে, আরে তারেক রহমানকে তো আমরা ভয় পেতাম, হাওয়া ভবনের সন্ত্রাসী ভাবতাম, সে দেখি যে তরুণদেরকে আগ্রহ দিচ্ছে। আমি বলছি এই যে যেই হান্নান আওয়াজ উঠা গান গেয়েছে কিংবা 24-এর গেরিলা গান গেয়েছে যেই র্যাপার, এই র্যাপার জনগোষ্ঠীর সাথে তো আমাদের পরিচয় নেই। এই র্যাপারদের ভালো কাজকে যদি রাজনৈতিক দলগুলো প্রশংসা করতে পারে,
যারা ভালো ছবি আঁকে, গ্রাফিতি আঁকছে, তাদের গ্রাফিতির যদি প্রশংসা করতে পারে, সহজেই এগুলো বিদ্যুৎ গতিবেগে ছড়িয়ে যাবে যে এই তরুণ প্রজন্মের যে চিন্তা ভাবনা তার সাথে অ্যালাইন্ড আছে রাজনৈতিক দলগুলো। এটি একটি প্রস্তাবনা, বিবেচনা। রাজনৈতিক দলগুলো কতটা পালন করবেন আমি জানি না, কিন্তু এটি ছাড়া মুক্তির আর কোনো রাস্তা নেই। এই যে গণহত্যা চলছে এবং রাস্তায় লাশ পড়ছে, সবাই হাউতাশ করছে। জেনারেশন জির মধ্যে একটা গ্রুপ দাঁড়িয়ে গেল যে তারা এই মানুষগুলোকে সংকলন করবে, কারণ সরকার ডেড বডির সংখ্যা লুকিয়ে ফেলতে চায়। তারা সাথে সাথে একটা ওয়েবসাইট দাঁড় করালো, আপনারা জানেন, আমি এর মধ্যে প্রচারণায় দেখাচ্ছি, শহীদ.info। সেখানে সব শহীদের তালিকা আছে, আহতদের তালিকা করার চেষ্টা হচ্ছে, এবং এর মধ্য দিয়ে তাদের হয়তো আরো পরিকল্পনা আছে যে কিভাবে এই পরিবারগুলোকে তারা সহযোগিতা করবে এবং ইতিহাসের দলিল হিসেবে রাখবে। ঠিক সমপরিমাণ একটি কাজ করছে আরেকটি ওয়েবসাইট, আমি জানি না তারা কাজ করছে কারা, আমি নিশ্চয়ই জানলে আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যেমন চিনে রাখুন .com। কাদেরকে চিনে রাখুন? যারা গণহত্যার জন্য এনাবেলার হিসেবে কাজ করেছে, জেনোসাইড এনাবেলার, জেনোসাইড সিম্পাথাইজার হিসেবে যারা কাজ করেছে, তারা এরকম হাতুড়ি বন্দুক নিয়ে রাস্তায় সাধারণ ছাত্রদেরকে মারার জন্য উদ্যত হয়েছে। আমাদের তো সমস্যা, আমরা ভুলে যাই সবকিছু, আমাদের মানসপট থেকে ভুলে যেন না যায় সেজন্য তারা ওয়েবসাইট তৈরি করেছে, চিনে রাখুন .com। দেখুন এখানে সংখ্যা আরো কিভাবে বাড়ানো যায়, নির্দিষ্টভাবে প্রত্যেকটা অস্ত্রধারী, প্রত্যেকটা সন্ত্রাসী, প্রত্যেকটা সহানুভূতিশীল মানুষের তালিকা যেন ভবিষ্যৎ প্রজন্ম, এই জেনারেশন জি দেখতে পারে, সেটা কেমনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন। আর যারা ওয়েবসাইট তৈরি করেছেন তাদের মধ্যে থেকে যদি কেউ আমার সাথে যোগাযোগ করে, নিশ্চয়ই আমিও তাদের কাজকে এগিয়ে নিতে সহায়তা করব। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমি এতটুকু বলার চেষ্টা করলাম যে যেই জেনারেশন জি, গুগল জেনারেশন, 4G জেনারেশন অথবা গ্রেটেস্ট জেনারেশন, তাদের পালস ধরতে পারে নাই আওয়ামী লীগ, তারা ইতিহাসের আস্থা করে নিশ্চিহ্ন হবে। আজকে পর্যন্ত তারা এই তরুণ প্রজন্মকে স্বীকৃতি দিচ্ছে না, বলছে এরা হচ্ছে মব, এরা হচ্ছে দুষ্কৃতকারী। আরাফাত সাহেব কি বলেছিল আপনাদের মনে আছে তো? এদের কেউ কেউ ড্রাগ খায়, ড্রাগ খেয়ে বন্দুকের সামনে আসে মরার জন্য। এই জেনারেশনের পালস আওয়ামী লীগ ধরতে পারে নাই। সুতরাং রাজনৈতিকভাবে তারা একেবারে নেগেটিভ শুধু না, তলানিতে আছে, কিছুটা এগিয়ে আছে নিশ্চয়ই বিএনপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো।